অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026। আজকে আমি তোমাদের মাঝে বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো আমি এখানে জাস্ট প্রতিটা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বা গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক এবং প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করছি, যে প্রশ্নগুলো পড়ার মাধ্যমে তুমি খুব অল্প পড়ার মাধ্যমে তুমি এখান থেকে কমন পাইতে পারো পরীক্ষায়, এবং পরীক্ষায় একটা সর্বোচ্চ পরিমাণ ভালো রেজাল্ট করতে পারো। তো তোমরা জানো তোমাদের এখানে অষ্টম শ্রেণীতে তোমাদের সৃজনশীল লিখতে হয়। সৃজনশীল 50 মার্কের সৃজনশীল লিখতে হয় এবং সেখানে তোমাদের 20টা সংক্ষিপ্ত থাকে এবং 30টা এমসিকিউ থাকে। তো আমরা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সৃজনশীল সাজেশনটা নিয়ে মূলত এখানে আমি আলোচনা করব। তো চলো আমি দেখি কি আছে। তো দেখো, আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায়টা কিন্তু প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখানে কিন্তু আমার 8টি পর্ব আছে, তাই না? তোমরা জানো 8টি পর্ব আছে। তো এটার মধ্যে দেখো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। এই পর্বের যে প্রাণীগুলো, এই পর্বের প্রাণী প্রত্যেকটা প্রাণীর নাম তুমি মনে রাখবা। দেখো, আমি লিখছি প্রথমে আর্থ্রোপোডা, কর্ডাটা ও মলাস্কা পর্বের প্রাণীদের চিত্র বৈশিষ্ট্য। চিত্র কারণ আমি বলছি যে তোমার প্রশ্নে আর্থ্রোপোডা বা কর্ডাটা বা মলাস্কা বা নিডারিয়া একটা পর্বের প্রাণীর চিত্র তোমাকে দেওয়া থাকবে এবং বলবে যে ওই প্রাণীটা কোন পর্বের অন্তর্ভুক্ত সেটা ব্যাখ্যা করার জন্য। সো তুমি যদি সেই পর্বের প্রাণীটার চিত্রটা কেমন দেখতে বা সেই প্রাণীটা কেমন দেখতে সেটা যদি তুমি না জানো, তাহলে তুমি ব্যাখ্যা করতে পারবে না। সো তোমাকে প্রত্যেকটা পর্বের প্রাণীদের যে চিত্রটা, সেই চিত্র এবং উদাহরণটা মাথায় রাখতে হবে। তো মেইন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমার আর্থ্রোপোডা, কর্ডাটা এবং মলাস্কা, এবং সাথে আরেকটা দেখবা নিডারিয়া। নিডারিয়াটা একটু দেখে দেবা, নিডারিয়া পর্ব। ঠিক আছে। সো এই 4টা পর্ব দেখবে, 4টা পর্ব প্রাণীদের চিত্র বৈশিষ্ট্য খুব ভালোভাবে মনে রাখবা। 2 নম্বরে আছে দেখো উভচর, সরীসৃপ, পক্ষীকুল ও স্তন্যপায়ী প্রাণীদের চিত্র বৈশিষ্ট্য। দেখো, আমরা জানি করডাটা পর্বের প্রাণীদের কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়, তার মধ্যে উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী অন্যতম। সো এই জিনিসগুলো কেন মনে রাখতে হবে? দেখো, উভচর প্রাণীতে কারা আছে? ব্যাঙ, সরীসৃপে আছে আমার সাপ, টিকটিকি, পক্ষীকুলে আছে আমার বিভিন্ন ধরনের পাখি, স্তন্যপায়ীতে মানুষ, বাঘ। সো এই উদাহরণগুলো কিন্তু আমাদের খুব পরিচিত উদাহরণ। সো এই প্রশ্নে আমাদের এই ধরনের উদাহরণগুলো থাকতে পারে এবং সেই প্রাণীদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার কথা বলা থাকবে। সো এই যে পার্টিকুলার যে শ্রেণীগুলো, এই শ্রেণীগুলোর বৈশিষ্ট্য তুমি অবশ্যই মনে রাখবা। এবং লাস্টে আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা বা শ্রেণীবিন্যাসের গুরুত্বটা কী, সেই জিনিসটা। তো এই 3টা জিনিস বা এই 3টা টপিক তুমি যদি ভালোভাবে দেখো, তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস থেকে তুমি প্রশ্ন অ্যান্সার করতে পারবা। এরপর দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। দেখো, এখানে জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে জাস্ট তুমি 3টা কোশ্চেন পড়লে অ্যান্সার করতে পারবা। 1 নম্বরটা হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইটোসিসের বৈশিষ্ট্য তুমি ভালোভাবে পড়বা। এরপর দেখো, মাইটোসিস কোষ বিভাজনকে কয়েকটা ধাপে ভাগ করা হয়, তাই না? সেই মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো চিত্রসহ দেখবা। তোমাদের প্রশ্ন যে কোনো একটা ধাপের চিত্র দেওয়া থাকতে পারে, বলা হতে পারে যে ওই ধাপটা ব্যাখ্যা করার কথা, বা যে কোনো একটা ধাপকে তোমাকে চিত্রসহ ব্যাখ্যা করার কথা বলা হতে পারে। সো মাইটোসিসের যে ধাপগুলো আছে সেগুলোর চিত্রসহ ভালোভাবে পড়বা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রোমেটাফেজ এবং মেটাফেজ, এই দুটো ধাপ খুব ভালোভাবে বেশি বেশি পড়বা। আর 3rd নাম্বারটা কোশ্চেন হচ্ছে মিওসিসের গুরুত্ব। কোষ বিভাজন তো অনেক রকম আছে, তার মধ্যে মাইটোসিস একটা, মিওসিস একটা, অ্যামাইটোসিস একটা। তো তোমাকে মিওসিসের গুরুত্বটা ভালোভাবে পড়তে হবে, যে মিওসিস কোষ বিভাজনের গুরুত্বটা কী। এরপর দেখো তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমার ব্যাপন, অভিস্রবণ ও প্রস্তুজন। এই অধ্যায়ের যে নাম শব্দগুলো, এই নামগুলো যদি ভালোভাবে পড়ো, তাহলে এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবে। তার মানে কি? দেখো, প্রথমে হচ্ছে ব্যাপন প্রক্রিয়াটা ব্যাখ্যা তোমাকে করতে হবে। প্রশ্ন হয়তো তোমাকে ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করার কথা বলা থাকবে, তো এই প্রশ্নটা পড়বা, ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা। এরপর অভিস্রবণের গুরুত্ব। দেখো, দৈনন্দিন জীবনে কিন্তু অভিস্রবণ অনেক গুরুত্ব আছে, তাই না? তোমরা যে পানিতে কিসমিস ভিজিয়ে রাখো, সেটাও কিন্তু এক প্রকার অভিস্রবণ, তাই তো? তো অভিস্রবণের গুরুত্বটা কি, এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে। এরপর উদ্ভিদের খনিজ লবণ পরিবহন, শোষণ পদ্ধতি, এই জিনিসটা পড়বা, এটাও অনেক ইম্পর্ট্যান্ট। এবং লাস্ট হচ্ছে প্রস্তুজনের গুরুত্ব। উদ্ভিদ যে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রস্তুজন, এবং এই প্রস্তুজনের যে গুরুত্বটা, সেই জিনিসটা হচ্ছে পড়বা। সো এই তৃতীয় অধ্যায় থেকে জাস্ট এই 4টা প্রশ্ন করলে তুমি এখান থেকে প্রপারলি অ্যান্সার করতে পারবা। এরপর দেখো, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 1, 2, 3 পরে থাকে হচ্ছে 6, 7 অধ্যায়, তাই না? দেখো, 6 অধ্যায়টা কী আছে? 6 অধ্যায় হচ্ছে আমাদের পরমাণু গঠন। পরমাণু গঠন থেকে তোমাকে মেইনলি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও নিউটন সংখ্যা বের করার কথা বলা হবে। তোমরা জানো ভর হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফল। হয়তো প্রশ্ন সংখ্যা বা নিউটন সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে প্রোটন সংখ্যা বের করতে বলা হবে, বা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা দেওয়া থাকবে, নিউটন সংখ্যা বের করার কথা বলা হবে। সো এই যে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা বের করার যে ম্যাথটা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এরপরে মৌলের ইলেকট্রন বিন্যাস করার কথা বলা হবে। একটা মৌল, অর্থাৎ ধরো সোডিয়াম বা ম্যাগনেসিয়াম বা অক্সিজেন, একটা মৌল তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে, সেই মৌলকে ইলেকট্রন বিন্যাস করার কথা বলা হবে। তোমরা জানো তোমাদের মৌলিক ইলেকট্রন বিন্যাস করতে হয় প্রথম কক্ষপথে 2টা, পরে কক্ষপথে সর্বোচ্চ 8টা, এবং তারপরে কক্ষপথে 8টা। সো এইভাবে মৌলিক ইলেকট্রন বিন্যাস করার কথা তোমাদেরকে বলা হবে। এবং 3 নাম্বারটা হচ্ছে 2টা পরমাণু মিলে যে বন্ধন গঠন করে, সেই বন্ধন গঠন প্রক্রিয়াটা। এই 2টা জিনিস তুমি যদি ভালোভাবে পড়ো জাস্ট, তাহলে তুমি এই অধ্যায় থেকে কোন পাবা। এই অধ্যায় থেকে জাস্ট এই 2টা প্রশ্ন পড়লেই এনাফ। মৌলিক ইলেকট্রন বিন্যাস করতে পারা, আর 2টা পরমাণুর মধ্যে যে বন্ধন গঠন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা, বন্ধন গঠন প্রক্রিয়াটা, এই 2টো জিনিস পড়লে পরমাণু গঠন থেকে তুমি অ্যান্সার করতে পারবা। এরপর দেখো, আমার অধ্যায় 7 হচ্ছে আমার পৃথিবী ও মহাকাশ।
পৃথিবী ও মহাকাশ থেকে সবথেকে বেশি যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার আকর্ষণ বল নির্ণয়। অনেক বেশি গুরুত্বপূর্ণ আকর্ষণ বল নির্ণয় করা। আকর্ষণ বলটা কি? এফ। আমরা জানি এফ সমান জি m1m2/d², তাই না? এই যে নিউটনের যে সূত্রটা, আকর্ষণ বল নির্ণয়, এইটা তোমার পরীক্ষায় থাকবেই। তোমার পরীক্ষায় হয়তো দুইটা বস্তুর ভর দেওয়া থাকবে, তাদের মধ্যে কত দূরত্ব থাকবে, তোমাকে আকর্ষণ বল নির্ণয় করতে বলা হবে। সো এই আকর্ষণ বল নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলা, বা দূরত্ব পরিবর্তন করলে আকর্ষণ বলে কিরূপ পরিবর্তন হয়, সো আকর্ষণ বল সংক্রান্ত যে ম্যাথগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ওজন ও ভর নির্ণয় করা। তোমরা জানো যে ভরকে 9.8 অথবা অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলেও ওজন পাওয়া যায়। ওজনের একক নিউটন, ভরের একক কেজি। সো এই ওজন ও ভর সংক্রান্ত যে বিষয়গুলো, সেই খুব ইম্পর্টেন্ট। তোমাকে ওজন বলা হবে যে রহিমের ভর 50 কেজি, রহিমের ওজন কত। সো এই ওজন ও ভর নির্ণয়, এটা দেখবা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে অভিকর্ষ ত্বরণের তারতম্যের কারণ। দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু অভিকর্ষ ত্বরণ বিভিন্ন রকম। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম, ক্রান্তীয় অঞ্চলে একরকম। তো বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণের যে তারতম্যের যে কারণটা, এই কারণটা তোমাকে ব্যাখ্যা করতে বলা হবে। দেখবা তোমার বইতে কয়েকটা কারণ দেওয়া আছে, যে পৃথিবীর সুষমভাবে গোলক নাই, বা জোয়ার ভাটার কারণ, বিভিন্ন কারণ দেখবা দেওয়া আছে। সো এই কারণগুলো তোমাকে এখানে লিখতে হবে। এবং লাস্ট হচ্ছে হালকা ও ভারী বস্তু তুমি যদি একসাথে মাটিতে ফেলাও, তাহলে দুইটা বস্তু একসাথে না পড়ে ভারী বস্তুটা মাটিতে আগে পড়ে। এটা আগে পড়ার কারণটা কি, এই কারণটা ব্যাখ্যা। সো এখান থেকে জাস্ট এই 4টা জিনিস পড়তে পারলে তুমি পৃথিবী মহাকর্ষ থেকে অ্যান্সার করতে পারবে। এবং এখানে নিউটনের সূত্রটা তোমরা মনে রাখবা। এটা নিউটনের সূত্র বিবৃতি, এবার পুরোপুরি হুবহু বইটার যেটা আছে সেটা তোমাকে লিখতে হবে। সো এটা গেল 7 নম্বর অধ্যায়। এরপর দেখো 10 অধ্যায়। 10 অধ্যায় আছে আমার অম্ল, ক্ষারক ও লবণ। এখান থেকে জাস্ট 3টা জিনিস পড়লে তোমার হয়ে যাবে। একটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারকের ধর্ম ও বৈশিষ্ট্য, অ্যাসিড ও ক্ষারকের ধর্ম কী এবং অ্যাসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য কী, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এরপর অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার। অ্যাসিডের তো অনেকগুলো ব্যবহার আছে, ক্ষারকের অনেক ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো তোমাকে জানতে হবে। এবং নির্দেশকটা কি? নির্দেশকগুলো হচ্ছে লিটমাস পেপার, বা যে পদার্থটা ব্যবহার করে তুমি অ্যাসিড ও ক্ষারকে শনাক্ত করো, সেটা হচ্ছে নির্দেশক, তাই না? সো এই নির্দেশকটা সম্পর্কে তোমাকে জানতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসিড ও ক্ষারকের ধর্ম বৈশিষ্ট্য জানা, যে অ্যাসিডের বৈশিষ্ট্য কী। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, অ্যাসিড টক স্বাদযুক্ত হয়, অ্যাসিড খাওয়া যায়। এই যে অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো, সেমভাবে ক্ষারকের বৈশিষ্ট্য, ক্ষারক লাল লিটমাসকে নীল করে, ক্ষারক কটু স্বাদযুক্ত হয়। সো এই বৈশিষ্ট্যগুলো, অ্যাসিড ও ক্ষারকের বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে। এরপর অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার। অ্যাসিডের ব্যবহার কোথায়, ক্ষারের ব্যবহার কোথায়? দেখো, আমরা যখন আমাদের পেটে যখন গ্যাস হয়, যেটা তখন আমরা কি খাই? অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড মূলত একটা ক্ষারক। সো ক্ষারকের কিন্তু ব্যবহার আছে। তারপর তুমি যে সাবান, ডিটারজেন্ট ইউজ করো, সেগুলো এক প্রকার ক্ষার। সো ক্ষারকের ব্যবহার আছে। সেমভাবে অ্যাসিডের অনেক ব্যবহার আছে। অ্যাসিড আমরা খাই। অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে ঘরে সাপ তাড়ানোর কাজে লাগে। অ্যাসিড বিভিন্ন সার কারখানায় ইউজ করা হয়। অ্যাসিড দিয়ে স্বর্ণ অলংকার এটা কাজ করে। সো অ্যাসিডের কিন্তু বহুমুখী ব্যবহার আছে। এই ব্যবহারগুলো তোমাকে জানা লাগবে। এবং নির্দেশক সম্পর্ক, তো এইগুলো জানলেই তুমি এখান থেকেও একটা প্রশ্ন ইজিলি কমন পাবা। সো দেখো, এই প্রত্যেকটা চ্যাপ্টারে আমি জাস্ট তোমাদের 2-3টা টপিক নিয়ে আলোচনা করছি। এই 2-3টা জিনিসগুলো জাস্ট যদি পড়ো তোমরা ভালোভাবে, বা দেখে যাও, তাহলে তোমরা এই যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা থেকে পুরোপুরি কমন পাবা এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবে, আশা করা যায়।